আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আমি অনার্স সেকেন্ড ইয়ার ছাত্রদের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার এই টপিকের উপরে আজকে ক্লাস নিব। কোর্স টাইটেল এটা। তোমাদের এর আগে বেশ কয়েকটা ক্লাস হয়েছে। এর মধ্যে আমরা গিনিস কনসেন্ট্রেশন রেশিও, লরেন্জ কার্ভ, ইনকাম ডিস্ট্রিবিউশনের টাইপস গুলো পড়া হয়েছে আমাদের অলরেডি। প্যারেটোস ডিস্ট্রিবিউশন, লগ নরমাল ডিস্ট্রিবিউশন, এগুলোর মিন, ভ্যারিয়েন্স অর্থাৎ মিডিয়ান, জিওমেট্রিক মিন এটসেট্রা এগুলো আমরা গত কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা এই টপিকের প্রথম দিকের ক্লাসে আমরা গিনিস কনসেন্ট্রেশন রেশিও এবং লরেন্জ কার্ভ এগুলো থিওরিটিক্যাল বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম। এখন তোমাদের মনে আছে হয়তো যে এটা আমি প্রথম দিকের ক্লাসে করিয়েছিলাম থিওরিটিক্যাল লরেন্জ কার্ভটা কি। In economics, the Lorentz curve is a graphical representation of the distribution of income or wealth. It was developed by Max O. Lorentz in 1905 for representing inequality of wealth distribution. Inequality বলতে আমরা বুঝাচ্ছি যে ইনকাম সবার সমান না, কোনো একটা দেশের ইনকাম ইকুয়ালিটি থাকে, কোনো একটা গ্রুপের কাছে ইনকাম অনেক বেশি, আবার কোনো একটা গ্রুপের ইনকাম বেশ কম। বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ একটা দেশে অবস্থান করে এবং এদের মধ্যে ইনকামের ভেরিয়েশন দেখা যায়। এবং এই ইনকাম ডিস্ট্রিবিউশনটাকে আমরা যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করব সেটাকে আমরা বলছি লরেন্জ কার্ভ। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা দেখো। কিউমুলেটেড শেয়ার অফ ইনকাম আর্নড এখানে দেয়া হয়েছে ওয়াই অক্ষে, এক্স অক্ষে আবার দেয়া হয়েছে কিউমুলেটিভ শেয়ার অফ পিপল ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট ইনকাম। ঠিক আছে, কিউমুলেটিভ শেয়ার অফ ইনকামটা আমরা ওয়াই অক্ষে দিয়েছি, কিউমুলেটিভ শেয়ার অফ পিপল অফ ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট ইনকাম আমরা দিয়েছি এক্স অক্ষে। এখানে দেখো এই যে একটা লাইন দেখাচ্ছে, এটা কিন্তু লাইন অফ ইকুয়ালিটি বলা হয় এটাকে। ঠিক আছে, লাইন অফ ইকুয়ালিটি। আর এই লাইন অফ ইকুয়ালিটির সাথে আমাদের যে কার্ভটা দেখাচ্ছে এই এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে, এগুলো এই আইটেমগুলো কিউমুলেটিভ শেয়ার এবং কিউমুলেটিভ শেয়ার অফ পিপল, কিউমুলেটিভ শেয়ার অফ ইনকাম আর্নড, এগুলো দেওয়ার পরে আমরা যেই কার্ভটা পেয়েছি এটাকে আমরা বলছি লরেন্জ কার্ভ। তাহলে এই লরেন্জ কার্ভের একটা ইকুয়েশন আছে, সেটা কিভাবে আমরা ডিরাইভ করব সেটা একটু দেখব এখন। যে ইনকাম ডিস্ট্রিবিউশনটাকে আমরা গ্রাফিক্যালি লরেন্জ কার্ভের মাধ্যমে এভাবে প্রকাশ করে থাকি, অথবা ওয়েলথ ডিস্ট্রিবিউশন, সম্পদের যে কার কাছে কি পরিমাণ সম্পদের আছে সেটাও যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে এটাও আমরা লরেন্জ কার্ভের মাধ্যমে দেখাতে পারি। তাহলে আমরা এখন দেখছি যে ডেরিভেশন অফ দ্য ইকুয়েশন অফ লরেন্জ কার্ভ সেটা কি। আমরা টোটাল ফ্রিকোয়েন্সি অফ দ্য পপুলেশনকে এন ধরছি এবং টোটাল ইনকামকে ওয়াই ধরি। ইনকাম ডিস্ট্রিবিউশনে আমরা কিন্তু সেই সব পিপলকে কাউন্ট করি যাদের ইনকাম এক্স অথবা এক্স এর চেয়ে কম। তাহলে পিএক্সটা কি হবে? যাদের যেসব পিপলের ইনকাম এক্স অথবা এক্স এর চেয়ে কম তাদের রেশিওটাকে আমরা বলছি পিএক্স। আর কিউএক্সটা বলা হচ্ছে টোটাল ইনকাম অফ দ্য পার্সন উইথ ইনকাম, অর্থাৎ এটা হচ্ছে পার্সনের রেশিও, তো ইনকামের রেশিওটাকে আমরা বলছি কিউএক্স। আর নাম্বার অফ পিপলের রেশিওটাকে আমরা বলছি পিএক্স। তোমরা এটা আরেকটু ক্লিয়ার হয়ে নাও যে পিএক্সটা হচ্ছে নাম্বার অফ পিপল উইথ ইনকাম লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, অর্থাৎ নাম্বার অফ পিপলের রেশিও।
আর কিউএক্সটা হচ্ছে ওই পিপলের যে ইনকাম তার রেশিওটা হচ্ছে কিউএক্স। যেহেতু এটা একটা রেশিও বা প্রবাবিলিটি, এটার রেঞ্জ কিন্তু 0 PX এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। একইভাবে QX ও একটা প্রবাবিলিটি, এটার রেঞ্জও হচ্ছে 0 থেকে 1। এখন আমরা NX কে বলছি নাম্বার অফ পারসন উইথ ইনকাম গ্রেটার দ্যান এক্স। IX কে আমরা বলছি টোটাল অ্যামাউন্ট অফ ইনকাম পসেসড বাই NX। আমাদের কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো যে NX টা ছিল টোটাল নাম্বার অফ পারসন উইথ ইনকাম, আর ক্যাপিটাল এনটা ছিল টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন এন, আর যাদের ইনকাম এক্স এর চেয়ে বেশি তাদেরকে বলা হচ্ছে এনএক্স। আর এই এনএক্স পপুলেশনের যে টোটাল ইনকাম সেটাকে আমরা বলছি আইএক্স। এই দুইটা বিষয় তোমরা একটু খেয়াল করো যে এন কি, আই কি, আইএক্স কি, এনএক্স কি। ঠিক আছে? এখন পিএক্স হচ্ছে কি, আমরা টোটাল পপুলেশনকে যদি এন বলে থাকি এবং যাদের ইনকাম এক্স এর চেয়ে বেশি, টোটাল থেকে এই যাদের ইনকাম এক্স এর চেয়ে বেশি তাদেরকে বাদ দিলে আমরা সেই পপুলেশন পাবো যাদের ইনকাম এক্স এর চেয়ে কম। কাজেই পিএক্স হবে, দেখো উপরে কি আছে, যে যাদের ইনকাম নাম্বার অফ পিপল উইথ ইনকাম এক্স লেস দেন অর ইকুয়াল টু এক্স, অর্থাৎ টোটাল পপুলেশন থেকে যাদের ইনকাম এক্স এর চেয়ে বেশি তাদেরকে আমরা বলেছি এন এক্স। তার মানে কি এন মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে পিএক্স। এটা যদি আমি ভেঙে ফেলি তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস nx বাই n। ঠিক আছে? আর qx টা কি? qx হচ্ছে বলেছিলাম যে টোটাল ইনকাম অফ দ্য পারসন উইথ ইনকাম লেস দ্যান এক্স, কিন্তু ix টা বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইনকাম possessed by nx। nx ছিল x এর চেয়ে বেশি ইনকাম বিশিষ্ট নাম্বার অফ পারসন। কাজেই টোটাল আই ছিল আমাদের কি, টোটাল ইনকাম। টোটাল ইনকাম থেকে যদি আমি এই এনএক্স অর্থাৎ যারা বেশি এক্স এর চেয়ে বেশি ইনকাম করে সেটা যদি বাদ দিই তাহলে আমরা এটা পাবো টোটাল ইনকাম অফ দ্য পিপল উইথ ইনকাম লেস দেন অর ইকুয়াল টু এক্স। তাহলে টোটাল ইনকাম থেকে আমি যদি আইএক্স টা বাদ দিই সেটাকে আমরা দেখো উপরে কিউ এর সাথে মিলে যাচ্ছে কিনা। তাহলে আই মাইনাস আইএক্স ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখানে মাইনাস হবে 1 মাইনাস ix বাই i। ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে px এবং qx এর মধ্যে যে রিলেশন। এখন প্যারেটো ডিস্ট্রিবিউশন থেকে আমরা জানি y is equal to nx is equal to ax to the power minus nu এবং fx is equal to a nu x to the power minus nu plus 1। আবার ক্যাপিটাল N is equal to ax0 to the power minus nu। x lies between x0 to infinity। ঠিক আছে? তাহলে আমরা ix কে কি লিখতে পারি? ix টা হচ্ছে x into fx। তাহলে x into আমরা fx এর মান এখানে বসিয়েছি। ix টা অ্যাকচুয়ালি আমাদের কি ছিল? টোটাল অ্যামাউন্ট অফ ইনকাম possessed by nx। তাহলে আমরা এখানে fx যেটা আমাদের ছিল এটা আমরা এখানে x into fx, আমরা এখানে fx এর মানটা বসিয়ে দিয়েছি। x lies between x to infinity। এখন আমরা এখানে a nu যদি বাইরে নিয়ে আসি আমাদের থাকবে x into x to the power minus nu into x to the power minus 1। তাহলে x to the power 1 x to the power minus 1 কেটে যাবে, আমাদের শুধু থাকবে x to the power minus nu। ঠিক আছে? এখন আমরা দেখি যে a নিউ বাইরে আসছে, আমাদের এটুকু যেহেতু কনস্ট্যান্ট এটা আমাদের
dx থেকে বাইরে চলে আসছে। তাহলে আমরা পাচ্ছি যে এটা ডিফারেনশিয়েট করি আমরা x টু দি পাওয়ার মাইনাস নিউ প্লাস 1 ডিভাইডেড বাই নিউ প্লাস 1 মাইনাস নিউ প্লাস 1 একটু ভুল হয়ে গেছে, মাইনাস নিউ প্লাস 1। তাহলে আমরা দেখি এখানে যে a নিউ ডিভাইডেড বাই 1 মাইনাস নিউ, এখানে মাইনাস নিউ প্লাস 1 যেহেতু আসছে এটা আমরা লিখতে পারি 1 মাইনাস নিউ, এবং এখানে একবার x এর মান যে ইনফিনিটি বসিয়ে দিয়েছি, এটুকু 0 হচ্ছে, আর এটার x এর মান একবার 0 বসিয়েছি। তাহলে এখানে আমাদের নিচে থাকবে নিউ মাইনাস 1 1 মাইনাস নিউ, এখানে মাইনাস, এটা যদি আমি নিউ সামনে নিয়ে আসি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। আমাদের থাকবে এখানে কিন্তু নিউ মাইনাস 1, এখানে মাইনাস নিউ মাইনাস 1 মাইনাস নিউ মাইনাস 1 মাইনাস নিউ প্লাস 1, এখানে থাকবে 1 মাইনাস নিউ। এখন এখানে যদি আমি একটু চেঞ্জ করি, মাইনাসে মাইনাসে প্লাস এখানে আসবে, এখানে থাকবে নিউ মাইনাস 1। তাহলে আমরা ix এর মানটা এখানে পেয়ে গেছি। এখন আমরা দেখব পরের অংশটা কি আসে। নেক্সট আমরা যাচ্ছি i এর মানটা বের করি। i is equal to x into fx dx। তাহলে আমরা এখানে a নিউ বাইরে নিয়ে আসছি, x টু দি পাওয়ার মাইনাস নিউ dx। একইভাবে এটুকু আমরা একইভাবে ডিফারেনশিয়েট, একইভাবে fx এর মান বসিয়ে আমরা এটা পেয়েছি। এখানে রেঞ্জটা চেঞ্জ হয়ে 0 টু ইনফিনিটি হয়েছে। আমাদের আগেরটা কি ছিল দেখো, এখন এখানে আমরা দেখি যে ix ডিভাইডেড বাই i ইজ ইকুয়াল টু, আমরা এখানে মান বসিয়েছি, ix এর মান ভ্যালু ছিল এটা, টোটালটা i এর মান ছিল ডিভাইডেড বাই i, যেহেতু এটা উল্টে গেছে, উপরে নিউ মাইনাস 1 নিচে এটা আসছে, কাটাকাটি হয়ে আমাদের আলটিমেটলি থাকবে x বাই x0 মাইনাস নিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু x0 বাই x নিউ মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে nx বাই n, তাহলে nx এর মান হচ্ছে ax টু দি পাওয়ার মাইনাস নিউ, আর n এর মান হচ্ছে ax0 টু দি পাওয়ার মাইনাস নিউ। তাহলে nx বাই n এই মানটা আমাদের আসছে x0 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার নিউ। এখানে ix বাই i এটার ভ্যালু আসছে x0 বাই x টু দি পাওয়ার নিউ মাইনাস 1, nx বাই n এটার মান আসছে x0 বাই x টু দি পাওয়ার নিউ। এখন ইকুয়েশন 1 হতে আমরা কি পাচ্ছি দেখো, px is equal to 1 মাইনাস কি ছিল, এখানে ছিল 1 মাইনাস nx বাই n। তাহলে px আমরা পাচ্ছি 1 মাইনাস nx বাই n এর মান হচ্ছে x0 বাই x হোল টু দি পাওয়ার নিউ, এই মানটা বসিয়েছি। সাইড চেঞ্জ করে তোমরা এটুকু ইজিলি পারবে। তাহলে আমরা পাচ্ছি x0 বাই x is equal to 1 মাইনাস px হোল টু দি পাওয়ার 1 বাই নিউ। নিউটা আমরা এ পাশে নিয়ে আসছি, জাস্ট এই x0 বাই x বাম পাশে নিয়ে আসলাম, px টাকে এ পাশে নিয়ে গিয়েছি। এটার পাওয়ার এটা ছিল, আমরা যখন 1 মাইনাস px পেলাম, আলটিমেটলি আমরা বের করেছি x0 বাই x is equal to 1 মাইনাস px হোল টু দি পাওয়ার 1 বাই নিউ, এবং qx is equal to আমরা পাই 1 মাইনাস ix বাই i। এখানে আমরা আগে বের করেছি qx is equal to 1 minus ix by i, px is equal to 1 minus nx by n। এখান থেকে যে ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, এখান থেকে আমরা এই দুইটা মান ইউজ করেছি, এখানে px এবং qx বের করেছি। এখন qx is equal to আমাদের আসছে 1 minus
x0 by x to the power nu minus 1 from equation 2. এখন দেখো আমাদের টার্গেট কি ছিল, px এবং qx এর মধ্যে একটা রিলেশন বের করা। সেই জন্য আমরা এখানে পেয়ে গেছি, এখানে x0 বাই x এর যে মানটা আমরা ইকুয়েশন 1 থেকে পেয়েছিলাম 1 minus px to the power 1 by nu, এই x0 এর এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি হোল টু দি পাওয়ার nu minus 1। তাহলে আমরা কি পাচ্ছি যে qx is equal to 1 minus px whole to the power এই যে nu minus 1 divided by nu। এটাকে আমরা বলছি ইকুয়েশন অফ লরেঞ্জ কার্ভ, অর্থাৎ px এবং qx এর মধ্যে যে রিলেশনটা আমরা বের করলাম এটাই হবে লরেঞ্জ কার্ভের ইকুয়েশন। এটা একদম ইজি একটা বিষয়, তোমরা মনোযোগ দিয়ে একবার যদি পুরোটা করে ফেলো তাহলে দেখবা যে এটা একটু নিজেরা প্র্যাকটিস করবে, নিজেদের ভুল ভ্রান্তিগুলো তাহলে বের হবে। তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু নিজেদের ভুল ভ্রান্তিগুলো তোমরা ধরতে পারবে না, ফলে তোমাদের গ্যাপ থেকে যাবে। গ্যাপটা ফিল আপ করার জন্য যেন ক্যালকুলেশনে কোনো ভুল না হয় সেটা করার জন্য তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এখানে শুরু করেছিলাম px এবং qx দিয়ে। এটা মনে রাখতে হবে যে px কিন্তু নাম্বার অফ পিপল রিলেটেড রেশিও, qx হচ্ছে টোটাল ইনকামের রেশিও, এবং এই দুই px এবং qx দুইটাই কিন্তু আমাদের কি লেস দেন, যেসব পিপলের ইনকাম লেস দেন অর ইকুয়াল টু x। আর আমাদের টোটাল পপুলেশন ছিল n, টোটাল ইনকাম ছিল i। যেহেতু আমাদের px এবং qx ছিল লেস দেন অর ইকুয়াল টু x এর ইনকাম, এটাকে আমি যদি টোটাল পপুলেশন এবং টোটাল ইনকামের সাথে রিলেশন করতে চাই তখন আমাদের কি করতে হয়েছে, যাদের ইনকাম x এর চেয়ে বেশি সেই পপুলেশন আমরা কাউন্ট করেছি এবং টোটাল থেকে সেই পপুলেশনকে মাইনাস করে আমরা লেস দেন অর ইনকাম লেস দেন x ইনকামের নাম্বার অফ পিপল বের করেছি এবং সেই পিপলের ইনকামও আমরা qx দিয়ে প্রকাশ করেছি। তাহলে px হচ্ছে নাম্বার অফ পিপলের রেশিও, qx হচ্ছে টোটাল ইনকামের রেশিও। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে যেন আমরা লিখতে গিয়ে ভুল না করি যে আসলে কোনটাকে কি দিয়ে ডিনোট করা হয়েছে। তো তোমরা এই বিষয়গুলো খুব ভালো মতো খেয়াল রাখবে। আর প্যারেটো ডিস্ট্রিবিউশনের ফর্ম আমাদের জানা আছে, সেটা আমরা এখানে n এর মান ইউজ করেছি, n কি সেটা ইউজ করেছি, nx কে ইউজ করেছি আর fx টা ইউজ করেছি। এই একবার হচ্ছে x0 থেকে x এর ভ্যালু x0 টু ইনফিনিটি। দেন আমরা দেখি যে এভাবে আমরা i এর ভ্যালু বের করেছি, তারপরে ix বাই i বের করেছি, nx বাই n বের করেছি। করার পরে আমরা px is equal to 1 মাইনাস যে ইকুয়েশনটা ছিল সেটা এখানে আমরা মান বসিয়েছি এবং qx এ এসে আমরা আবার x0 বাই x এর ভ্যালুটা বসিয়েছি। এভাবে খুব সিম্পলি আমরা এই লরেঞ্জ কার্ভের ইকুয়েশনটা বের করতে পারি। আমরা এখন দেখি যে প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ লরেঞ্জ কার্ভ, যে বাস্তব ক্ষেত্রে লরেঞ্জ কার্ভের ইউজটা কি। আমরা এগুলো গত ক্লাসে কিছু স্লাইড দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো। তারপরে এখানে কিছু বিষয় চলে আসছে, আমি এগুলো তোমাদের একটু বলি। নাম্বার 1, লরেঞ্জ কার্ভ ইজ এ গ্রাফ শোয়িং দ্য proportion of overall income on wealth। এবং এখানে এটা কি করা হচ্ছে যে কাদের ইনকাম লেস দেন অর ইকুয়াল টু x একটা আমরা ধরে নেই, সেই প্রপোর্শনটা আমরা লরেঞ্জ কার্ভে দেখিয়ে থাকি। It is often used to represent income distribution। এটা আমরা শুরুতেই বলেছি যে ইনকাম ডিস্ট্রিবিউশন অথবা ওয়েলথ ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য লরেঞ্জ কার্ভ ইউজ করা হয়। নাম্বার 3 হচ্ছে ইট ক্যান অলসো বি ইউজড টু শো দ্য
distribution of assets and also measure the social inequality. সোশ্যাল ইনইকুয়ালিটি অবশ্যই আমরা এখানে মেজার করতে পারি, কারণ এখানে হচ্ছে সমাজে যাদের ইনকাম বিভিন্নভাবে ডিফার করতেছে সেই ইনকাম ডিস্ট্রিবিউশনটাই এখানে দেখানো হয়। কাজেই লরেন্স কার্ভ দিয়ে কিন্তু সোশ্যাল ইনইকুয়ালিটি মেজার করা যায়। নাম্বার 4, it is used in business modeling. বিজনেস মডেলিং এর ক্ষেত্রে লরেন্স কার্ভ ইউজ করা হয়, কারণ একটা কোনো একটা দেশের বিজনেসটা রান করে কিসের উপরে? ইনকামের উপরে। তো ইনকাম সেটা ডিস্ট্রিবিউশনও কিন্তু বিজনেস রিলেটেড ইনকাম এবং ওয়েলথ এদের যে ডিস্ট্রিবিউশন টোটাল পপুলেশনের উপরে ওই দেশের ইনকাম এবং ওয়েলথ কি হারে ডিস্ট্রিবিউশন হচ্ছে তার উপরে কিন্তু বিজনেসটা পুরোই ডিপেন্ডেন্ট। সেই জন্য বিজনেস মডেলিং এর ক্ষেত্রেও লরেন্স কার্ভ ইউজ করা হয়। নাম্বার 5, concept is used in describing inequality among the size of individuals in ecology and in studies of biodiversity, where cumulative proportion of species is plotted against the cumulative proportion of individual. অর্থাৎ আমরা বায়োলজিক্যাল সায়েন্সে এই গ্রাফটা ইউজ করতে পারি স্পেসিসের বিভিন্ন ধরনের কিউমুলেটিভ প্রপোর্শন প্রকাশ করার জন্য। It is also used in compare the wealth distribution of 2 or more countries. 2 অথবা তার বেশি দেশের সম্পদ কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা কম্পেয়ার করার জন্য এই লরেন্স কার্ভটা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও নাম্বার 7, it is used in distribution the profit of businessmen. কোন একজন বিজনেসম্যানের প্রফিটটা যদি ডিস্ট্রিবিউশন করতে চায় বিভিন্ন সময়ে বা বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পণ্যের এগেইনস্টে তার প্রফিটটাও যদি ডিস্ট্রিবিউশন করতে চায় তখনও কিন্তু লরেন্স কার্ভ ইউজ করা যায়। তাহলে আমরা এই লরেন্স কার্ভের যে কিছু প্র্যাকটিক্যাল ইউজ ছিল সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করলাম। আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস এটা সাধারণত proportion of overall income or wealth এটা ডিস্ট্রিবিউশন দেখার জন্য ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা ইনকাম ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করছে। এছাড়াও বিজনেস মডেলিং এ ব্যবহার করা হচ্ছে। মেজার দ্য সোশ্যাল ইনইকুয়ালিটিতে ব্যবহার করা হচ্ছে। অনেকগুলো পয়েন্ট আমরা এখানে বলেছি, তোমরা সেগুলো মনে রাখবে এবং এই লরেন্স কার্ভের ইউজফুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষায় আসে বিভিন্ন সময় এবং এটার কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব এরপরে যাচ্ছি নেক্সট, যেটা ছিল যে লরেন্স কার্ভ আর হচ্ছে আমরা আজকে আরেকটা জিনিস শিখতেছিলাম গিনিস কনসেন্ট্রেশন রেশিও। এটা তোমাদের আমরা আগে আলোচনা করেছিলাম যে গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা কি। Gini's coefficient is a single number aimed at measuring the degree of inequality in a distribution. It is most often used in economics to measure how far a country's wealth or income distribution deviates from a totally equal distribution. অর্থাৎ এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে একটু আইডিয়া নেওয়ার জন্য এটা আমরা দেখি ওই লরেন্স কার্ভ যেটা ছিল এখানে আমাদের বিভিন্ন পোর্শন আছে, এটুকুকে আমরা বলছি এ, এটুকুকে বলছি বি। তাহলে গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এই যে এই ইকুয়ালিটি লাইন অফ ইকুয়ালিটির সাথে লরেন্স কার্ভের ভিতরে যে অংশটা আমরা পাচ্ছি সেটার সাথে টোটালটার যে রেশিও সেটাই হবে গিনি রেশিও বা গিনি কোফিশিয়েন্ট বলা হচ্ছে এটাকে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা গিনিস কোফিশিয়েন্ট ইজ এ সিঙ্গেল নাম্বার aimed at measuring the degree of inequality in a distribution. এটা দ্বারা
ইনইকুয়ালিটির ডিগ্রিটা কি পরিমাণের কি মাত্রায় ইনইকুয়ালিটিটা আছে সেটা গিনি রেশিও দ্বারা পরিমাপ করা হয়। এটার উপরে আমরা প্রথম দিকে ক্লাস নিয়েছিলাম, ওখানে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম, তোমাদের সেটা আশা করি মনে আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে গিনিস কনসেন্ট্রেশন রেশিও উইথ দ্য হেল্প অফ প্যারেটো ল অফ ইনকাম, অর্থাৎ ইনকাম ডিস্ট্রিবিউশন প্যারেটোস ল অফ ইনকামের মাধ্যমে, ইনকাম ফর্মুলার মাধ্যমে কিভাবে গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা ডিরাইভ করা যায় সেটা আমরা একটু এখন দেখে নিচ্ছি। তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, তোমরা দেখো যে আমরা এর আগেও যেটা দেখালাম যে এটা হচ্ছে ইকুয়ালিটি লাইন, যে px is equal to qx, px এবং qx কি আমরা সেটা আগেই বলেছি। তো এখানে BOD is লরেন্স কার্ভ, তোমরা দেখেছো এই অংশটুকু হচ্ছে BOD হচ্ছে লরেন্স কার্ভ। এদিকে আমরা px দিয়েছি, এদিকে আমরা দিয়েছি qx, আর BD ইকুয়াল ডিস্ট্রিবিউটেড কার্ভ, যেখানে px is equal to qx সেটা হচ্ছে BD। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে p is equal to কি, এখানে দেখো p is equal to হচ্ছে এরিয়া অফ BOD ডিভাইডেড বাই এরিয়া অফ ত্রিভুজ BCD। আমরা এখানে দেখো BOD এটা একটা এরিয়া, আর এইটুকু একটা এরিয়া, আর BCD একটা এরিয়া। এখন BOD টা কি, টোটাল BCD থেকে আমি যদি BCDO এইটুকু বাদ দেই তাহলে আমরা পাচ্ছি BOD। আমরা কিন্তু এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, BCD ত্রিভুজ নিয়ে আমরা এখানে এটা পাচ্ছি লরেন্স কার্ভ। এই ইকুয়ালিটি লাইন থেকে এই অংশটুকু আমরা আলাদা করছি। তাহলে এই টোটাল ত্রিভুজটা থেকে আমি যদি এই ইকুয়ালিটির বাইরের অংশটুকু মাইনাস করি তাহলে আমি কিন্তু BOD টা পাচ্ছি ডিভাইডেড বাই BCD। এখন এই BCD বাই BCD যদি করি তাহলে 1 মাইনাস এরিয়া BCDO ডিভাইডেড বাই এরিয়া BCD। এখন P lies between 0 to 1 and BC is equal to CD, অর্থাৎ BC এবং CD is equal to কিন্তু 1 ইউনিট আমরা নিয়েছিলাম, সেহেতু এরিয়া অফ BCD হবে হাফ ভূমি গুণন উচ্চতা, সেই হিসাবে এটার মানটা কিন্তু হাফ। তাহলে আমি যদি এখানে এই BCD এরিয়ার জায়গায় এখানে হাফ বসিয়ে দেই তাহলে আমরা রো এর মানটা পাচ্ছি, এটাকে রো দিয়ে প্রকাশ করা হচ্ছে, রো এর মানটা আমরা পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু এরিয়া BCDO। ঠিক আছে, এখন বাই প্যারেটো ফর্মুলা ইকুয়েশন অফ লরেন্স কার্ভ আমরা এটা পাই যে 1 মাইনাস px টু দি পাওয়ার ডেল বাই 1 নিউ বাই 1 মাইনাস নিউ। এখন এই টোটাল এই নিউ বাই 1 মাইনাস নিউ কে আমরা ধরে নিয়েছি 1 বাই ডেল। এটা হচ্ছে 1 ডেল হচ্ছে নিউ বাই 1 মাইনাস নিউ, আর আমাদের কি ছিল 1 মাইনাস নিউ বাই ডেল, এটা উল্টে লিখলে আমরা পাচ্ছি 1 বাই ডেল। এখন দেখো এই অংশটুকুকে আমরা যে পরের অংশে চলে যাচ্ছি, এখান থেকে আমরা এই ত্রিভুজটাকে আমরা কি করেছি, রো এর ভ্যালুটা বের করবো। এটা অ্যাকচুয়ালি রো, রো ইজ ইকুয়াল টু গিনিস কনসেন্ট্রেশন রেশিওকে আমরা রো দিয়ে প্রকাশ করছি, এটা কিন্তু পি না, এটা রো, এই যেটা রো, ঠিক আছে। এখন দেখো যে px এবং qx আমাদের কি ছিল তোমাদের মনে আছে, px is the ratio of number of people with income less than or equal to x, এবং qx is the ratio of total income of that people with income less than or equal to x। তাহলে এখন এরিয়া অফ BCDO is equal to আমরা পাচ্ছি qx d
px, ঠিক আছে? এবং আমরা জানি px এর রেঞ্জ ছিল qx এর রেঞ্জ ছিল 0 থেকে 1। qx একটা রেশিও বা প্রবাবিলিটি। সো এটা রেঞ্জ 0 থেকে 1, 0 থেকে 1 আমরা এখানে এই qx এর মানটা বসিয়ে দিয়েছি এবং এরপরে এটাকে ইন্টিগ্রেশন করেছি। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা কি পাচ্ছি যে 1 minus px to the power 1 minus del, তাহলে এটা 1 into 1 minus 1 minus p, এইটুকু আমরা আলাদা করে নিলাম। 1 এর সাথে একবার dpx নিয়েছি আর এইটুকুর সাথে একবার dpx নিয়ে এটাকে ইন্টিগ্রেশন করে আমরা পেলাম এই যে px dx মানে x, তাহলে 0 থেকে 1 আর 1 minus px dpx, তাহলে 1 minus px to the power 1 by del plus 1 divided by 1 by del plus 1। এখানে px এর সাথে আমাদের একটা মাইনাস কোএফিসিয়েন্ট আছে, সো -1 দিয়ে গুণ হবে এবং মাইনাসে আমরা নিচের লাইনে এটাকে আমরা প্লাস করে ফেলেছি। জাস্ট এরপরে আমাদের যেটা ছিল এটাকে একটু লসাগু করে এই ফর্মে নিয়ে আসছি এবং এরপরে এই অংশটাকে আমরা বের করে নিয়ে আসছি del by del plus 1। ভিতরে আমাদের থাকবে 1 minus px whole to the power 1 plus del by del, ঠিক আছে? এখন দেখো যে 1 plus del 1 minus px 1 plus del by del 0 থেকে 1। এখন এখানে আমি একবার 1 বসালে এটা 1 minus 1 0 হয়ে যাচ্ছে। আর একবার যদি আমি px এর মান 0 বসাই তাহলে 0 to the power something মানে 1। তো আমরা এখানে ইজিলি কি পাচ্ছি 0 minus 1 এবং এটা যদি এটার সাথে গুণ করে প্রথম অংশটা বাদ, তাহলে আমাদের থাকবে 1 minus del by 1 plus del। তারপরে ইকুয়েশনটা সলভ করে আমরা পাচ্ছি 1 by 1 plus del। এখন from equation 1 থেকে আমরা রো এর মান যেটা আগে দেখেছিলাম, রো এর ভ্যালুটাতে এখানে আমরা রো এ কিন্তু এরিয়া অফ বিসিডিও ইউজ করেছিলাম। রো এর ভ্যালু আমরা আরেকবার দেখে আসতে পারি যে রো এর ভ্যালুটা কি ছিল। ওখানে আমরা রো ইজ ইকুয়াল টু 1 minus 2 এটা ছিল, আমরা 2 বিসিডিও পেয়েছিলাম 1 minus 2 বিসিডিও। তাহলে বিসিডিওর মান আমরা পেয়েছি 1 by 1 plus del। এখানে এখন যদি রো ইজ ইকুয়াল টু 1 minus 2 into বিসিডিওর ভ্যালু 1 by 1 plus del আমরা বসাই, তাহলে আমরা পাচ্ছি 2 by 1 plus del। এটাকে যদি লসাগু করো 1 plus del minus 2, ইজিলি এটা আমরা del minus 1 divided by del plus 1 পেয়ে গেছি। বাট del এর ভ্যালু আমরা ধরেছিলাম নিউ বাই নিউ মাইনাস 1। এখন del এর জায়গায় আমি যদি নিউ বাই নিউ মাইনাস 1 বসাই তাহলে আমরা পাচ্ছি নিউ বাই নিউ মাইনাস 1 minus 1 divided by নিউ বাই নিউ প্লাস নিউ মাইনাস 1 প্লাস 1। এটাকে আবার যদি আমি ইকুয়েশনটা সলভ করি আমরা পাচ্ছি এটা মাইনাস এটা প্লাস, অ্যাকচুয়ালি আমরা এখানে পাবো এটা del কে নিউ কেটে যাবে, নিউ মাইনাস 1 কেটে যাবে। অ্যাকচুয়ালি এখানে আমাদের উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি del প্লাস নিউ মাইনাস 1, তাহলে 2 নিউ মাইনাস 1, দ্যাট ইজ রো ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 divided by 2 নিউ মাইনাস 1। এটা হচ্ছে আমাদের গিনিস কনসেন্ট্রেশন রেশিও। এভাবে আমরা কিভাবে গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা আমরা বের করলাম, খুবই ইজি। তোমরা গ্রাফ থেকে বের করবে এভাবে ইকুয়েশন গুলো এরিয়া গুলো ধরে ধরে এইভাবে মানগুলো যদি একটু খেয়াল রাখো তাহলে তোমরা এটা বের করতে পারবে ইজিলি। তাহলে আমরা আজকে গিনিস কনসেন্ট্রেশন রেশিও আর লরেন্স কার্ভের ইকুয়েশন, তোমাদের এটা ইনকাম ডিস্ট্রিবিউশনের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয়, এই দুইটাই আমরা কিন্তু আজকে ফুললি আলোচনা করলাম। তোমরা ক্যালকুলেশন করবে
নিজেরা খাতায় প্র্যাকটিস করতে গেলে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে যে কোথা থেকে কোন মানগুলো আমরা এখানে বসিয়েছি। সো এই যে গিনিস কনসেন্ট্রেশন রেশিওতে আমাদের এই চিত্রটা মনে রাখতে হবে। চিত্রটা মনে রাখলে তোমরা ইজিলি এই রো এর ভ্যালুটা, রেশিওটা রো কিভাবে চলে আসছে এটা আমরা বের করতে পারবো। এবং এখানে আমরা লরেন্স কার্ভের যে ইকুয়েশন ছিল qx is equal to px এবং qx এর যে রিলেশন আমরা লরেন্স কার্ভে দেখেছিলাম সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আমরা আবার একটু ব্যাকে যাই। এই যে এখানে দেখো, এই যে লরেন্স কার্ভের ইকুয়েশনটা ছিল qx is equal to 1 minus px to the power nu minus 1 divided by nu। এই ইকুয়েশনটা কিন্তু আমরা এই গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা বের করতে গিয়ে এই যে এখানে আমরা সেটা 1 minus px হোল টু দি পাওয়ার যেটা ছিল এটাকে আমরা একটু উল্টিয়ে ইউজ করেছি। তাহলে তুমি যদি লরেন্স কার্ভ ইকুয়েশনটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা বের করতে পারবে। কাজেই লরেন্স কার্ভটা খুব ভালো মতো আয়ত্তে নিতে হবে, না হলে কিন্তু গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা তোমরা আয়ত্তে আনতে পারবে না। এই জন্য আমরা বারবার বলছি যে এই কার্ভটা খুব ভালো মতো নিজের মধ্যে ধরে নিতে হবে যে এই লরেন্স কার্ভটা কি এবং গিনিস কনসেন্ট্রেশন রেশিওটা কিভাবে আমরা বের করে থাকি। তো লরেন্স কার্ভের ইকুয়েশন আমরা কিন্তু px qx এটা ভালো মতো আইডেন্টিফাই করেছিলাম। px কিন্তু এই px qx দুইটাই প্রবাবিলিটি, এটার দুইটাই, একটা হচ্ছে নাম্বার অফ পিপল রিলেটেড আর একটা ইনকাম রিলেটেড। নাম্বার অফ পিপল রিলেটেড যেটা সেটাকে আমরা বলছি px এবং ইনকাম রিলেটেড বলছি qx এবং এটা অবশ্যই যেই সব পিপলের ইনকাম x এর চেয়ে কম, x এর সমান অথবা x এর চেয়ে কম। এবং আমরা লাস্টলি আমরা যেটা করেছি এটাকে ওই ফরম্যাটে নিয়ে গেছি 1 minus nx by n 1 minus ix by I, যেখানে n ছিল টোটাল পপুলেশন আর I ছিল টোটাল ইনকাম। সো আমরা কিভাবে px কে এই ফর্মে নিয়ে গেলাম, nx কে এই ফর্মে নিয়ে গেলাম, এগুলোও কিন্তু তোমাদের ওভাবেই মনে রাখতে হবে। দেন আমরা I বের করেছি, ix by I বের করেছি, nx by n বের করে px এবং qx বের করে তাদের মধ্যে একটা রিলেশন দেখিয়েছি। এই রিলেশনটাই হচ্ছে লরেন্স ইকুয়েশন অফ লরেন্স কার্ভ। তো তোমরা এটা বারবার করবে তাহলে মনে থাকবে, এটা কিন্তু শুধু একবার করলেই কিন্তু মনে থাকবে না, বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই দুইটা জিনিস যেটা দুইটা আজকে করলাম, ইকুয়েশন অফ লরেন্স কার্ভ, গিনিস কনসেন্ট্রেশন রেশিও, তারপরে লরেন্স কার্ভের প্র্যাকটিক্যাল ইউটিলিটি, সবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনকাম ডিস্ট্রিবিউশনের জন্য। তো ইনকাম ডিস্ট্রিবিউশনের আমার মনে হয় যতগুলো ক্লাস হয়েছে, যতটুকু পড়ানো হয়েছে এটুকু তোমাদের আপাতত প্র্যাকটিস করে একদম মানে কি বলবো যেটা বলে যে আর যেন তোমাদের ভুল না হয় এভাবে তোমরা তৈরি হয়ে যাও। অনেকগুলো টপিক পড়ানো হয়েছে, দুইটা প্যারেটো ডিস্ট্রিবিউশন, লগ নরমাল ডিস্ট্রিবিউশনের ডিরাইভেশন, এদের প্যারামিটার এস্টিমেশন, এদের প্রপার্টিজ গুলোর প্রুফ, তোমাদের কিন্তু বেশ কিছু প্রুফ করানো হয়েছে, বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিরাইভ করা হয়েছে এই দুইটা ডিস্ট্রিবিউশনের। এবং এই দুইটার সাথে ইনকাম ডিস্ট্রিবিউশন রিলেটেড গিনিস কনসেন্ট্রেশন রেশিও এবং লরেন্স কার্ভ, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আজকে দুইটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। তো তোমরা সেগুলো অবশ্যই খুব ভালো মতো প্র্যাকটিস করবে এবং গিনিস কনসেন্ট্রেশন রেশিও যে কিভাবে ডিরাইভ করা হলো লরেন্স কার্ভের এই গ্রাফটা থেকে, এটা আজকে দেখানো হলো এবং এটাকে রো দিয়ে প্রকাশ করা হয়, নট পি, এটা কিন্তু রো।
পিএক্স কিউএক্স আলাদা জিনিস, আর রো হচ্ছে জিনিস কনসেন্ট্রেশন রেশিও। এইগুলো ভালো মতো প্রতীকগুলো তোমাদের খুব সুন্দর মতো মনে রাখতে হবে যে কোনটা কি। এভাবে আমরা জিনিস কনসেন্ট্রেশন রেশিওটা ক্যালকুলেট করে থাকি। আমরা লাস্ট পর্যন্ত দেখিয়েছি, তোমরা বারবার এটা দেখবে যাতে তোমাদের ভালো মতো আইডিয়া হয় এবং এটা তোমাদের আয়ত্তে চলে আসে। ইনকাম ডিস্ট্রিবিউশন এই টপিকগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করা হলো তোমরা সেগুলো রিভাইজ করো এবং বারবারই প্র্যাকটিস করো যাতে তোমরা এই বিষয়টার সম্বন্ধে আর কোনো গ্যাপ না থাকে। কারণ সাথে সাথে করলে জিনিসগুলো তোমাদের বেশি আয়ত্তে আসবে এবং খুব প্রিপারেশন, পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আজকে আমরা এটুকু দিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।